আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আজ অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি জয় বাংলা কলেজ খুলনা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা অনিঃশেষ। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান থেকে সুযোগ ব্যয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটি মনোযোগ সহকারে করবে। আজকের ক্লাস শেষে তোমরা অসীম অভাবের ধারণা ব্যাখ্যা করতে পারবে, নির্বাচন সমস্যা কি তা ব্যাখ্যা করতে পারবে, সুযোগ ব্যয় কি তা ব্যাখ্যা করতে পারবে, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে সুযোগ ব্যয় ধারণা ব্যাখ্যা করতে পারবে। অসীম অভাব। মানুষের জীবনে অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। দৈনন্দিন জীবনে মানুষ সবসময় খাদ্য, বস্ত্র, গৃহ, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি নানা রকম দ্রব্য সেবার অভাব অনুভব করে। বেঁচে থাকার জন্য যখন কোনো ব্যক্তি বা পরিবার তার ন্যূনতম অভাবগুলো পূরণ করে, তখন জীবনকে আরামদায়ক উন্নত করার জন্য সে একের পর এক নতুন নতুন অভাব অনুভব করে। এভাবে কিছু অভাব পূরণ হলে আরো নতুন নতুন অভাবের সৃষ্টি হয়। এভাবে অভাব অসীম হয়ে থাকে। অর্থাৎ মানুষের জীবনের মৌলিক চাহিদা পূরণ হলে আরামদায়ক দ্রব্যের চাহিদার সৃষ্টি হয়, আবার আরামদায়ক দ্রব্যের অভাব পূরণ হলে বিলাস দ্রব্যের অভাব অনুভব করে। খাদ্যের অভাব পূরণ হলে বস্ত্র, গৃহ, চিকিৎসা, শিক্ষা পর্যায়ক্রমে এক একটি অভাব সামনে এসে হাজির হয়। এভাবে অভাব অসীম হয়ে থাকে। অসীম অভাবের একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দ্রব্যের অভাব পূরণ করা সম্ভব, কিন্তু সামগ্রিক অর্থে এবং প্রসারিত সময় বিবেচনায় ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের ক্ষেত্রে সকল অভাব একই সাথে পূরণ করা সম্ভব নয়। এ কারণে আর্থিক সামর্থ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ অভাবের নির্বাচন বা অগ্রাধিকার নির্ণয় করতে হয়। নির্বাচন সমস্যা। যেহেতু মানুষের জীবনের সম্পদ সীমিত, অভাব অসীম, এই অসীম অভাবের মধ্যে সব অভাব সমান গুরুত্বপূর্ণও নয়। সীমিত অর্থ বা সম্পদের কারণে ভোক্তাকে অসংখ্য অভাবের মধ্যে গুরুত্ব অনুযায়ী অভাবের বাছাই বা অগ্রাধিকার নির্ণয় করতে হয়। অসংখ্য অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুযায়ী কিছু অভাবের বাছাই বা অগ্রাধিকার প্রদান করাকে নির্বাচন বলা হয়। সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে অভাবের নির্বাচনের সমস্যাকে উদ্ভূত। মানুষের অভাব অসীম এবং সম্পদ সীমিত হওয়ার কারণে সকল অভাব একই সাথে পূরণ করা সম্ভব নয়। যে কারণে সম্পদের সীমাবদ্ধতার কারণে গুরুত্বপূর্ণ এবং মৌলিক অভাবগুলো আগে অগ্রাধিকার প্রদান করতে হয়, আর এই অগ্রাধিকার প্রদান করাকেই নির্বাচন বলে। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা যেতে পারে। ধরা যাক, একজন ক্রেতা ১,০০০ টাকা নিয়ে বাজারে গেলেন। তার চাল, ডাল, মাছ, মাংস, সবজি ইত্যাদি দ্রব্য কেনা প্রয়োজন। কিন্তু তিনি ওই ১,০০০ টাকা দিয়ে একসাথে প্রয়োজনের সকল দ্রব্য কিনতে পারবেন না। এক্ষেত্রে তিনি ওই সকল দ্রব্যই আগে কিনবেন যে সকল দ্রব্য তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনি গুরুত্ব অনুযায়ী দ্রব্য নির্বাচন এবং ক্রয় করবেন। সুযোগ ব্যয়। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়া দ্রব্যের পরিমাণই হলো অতিরিক্ত পরিমাণ প্রাপ্ত দ্রব্যের সুযোগ ব্যয়। অর্থাৎ একটি দ্রব্যের অতিরিক্ত পরিমাণ পাওয়ার জন্য বা একটি সুযোগের অতিরিক্ত একক গ্রহণের জন্য অথবা একটি সুযোগ গ্রহণের জন্য অপর একটি সুযোগ যে ছেড়ে দিতে হয়, তাকেই বলা হয় সুযোগ ব্যয়।
অর্থনীতিবিদ অধ্যাপক ফ্রেডেরিক বেনহাম 1939 সালে প্রকাশিত ইকোনমিক্স এ জেনারেল টেক্সটবুক ফর স্টুডেন্টস নামক গ্রন্থে বলেন, কোনো বস্তুর সুযোগ ব্যয় হলো পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটি উৎপাদন ত্যাগের ব্যয়। অর্থাৎ একটি দ্রব্যের পছন্দ বৃদ্ধি করতে গিয়ে পরবর্তী সর্বোত্তম যে পছন্দটি ত্যাগ করতে হয়, সেই ত্যাগকৃত পছন্দ বা সুযোগকে প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয় বলে। এখানে বলা হচ্ছে যে দুটো সুযোগ আছে, কিন্তু দুটো সুযোগ একই সাথে নেওয়া সম্ভব নয়। এই দুটো সুযোগের মধ্যে সর্বোত্তম যে সুযোগটি আছে সেটা গ্রহণ করতে গেলে অপর একটি সুযোগটি ছেড়ে দিতে হচ্ছে। এই ছেড়ে দেওয়াটাই হচ্ছে যে সুযোগটি গ্রহণ করছি তার সুযোগ ব্যয়। উদাহরণ, একটি জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা সম্ভব। ওই জমিতে ধান চাষ করলে 50 মণ ধান আর পাট চাষ করলে 25 মণ পাট পাওয়া যায়। জমির মালিক যদি ওই জমিতে ধান চাষ করেন, তবে তাকে 50 মণ ধানের পরিবর্তে 25 মণ পাটের উৎপাদন ছাড়তে হয়। বিকল্পভাবে যদি পাট চাষ করেন, তবে তাকে 25 মণ পাটের পরিবর্তে 50 মণ ধানের উৎপাদন ছাড়তে হয়। এখানে 50 মণ ধানের সুযোগ ব্যয় হলো 25 মণ পাট, আর 25 মণ পাটের সুযোগ ব্যয় হলো 50 মণ ধান। একই সাথে পুরো জমিতে ধান চাষ করলে পাট চাষ করা যাবে না, পাট চাষ করলে ধান চাষ করা যাবে না। তাহলে ধান চাষ করতে গিয়ে পাট চাষের সুযোগটা ছাড়তে হচ্ছে, আর পাট চাষ করতে গেলে ধান চাষের সুযোগটি ছাড়তে হচ্ছে। এই জন্য ধান চাষের সুযোগ ব্যয় হচ্ছে পাট চাষ, আর পাট চাষের সুযোগ ব্যয় হচ্ছে ধান চাষ। এখানে দুটো ছবি দেওয়া আছে, ধান এবং পাট। কোনো কৃষক তার এক খণ্ড জমিতে সেই ধান চাষ করতে পারবে, অথবা এই পাট চাষও করতে পারবে। যদি সে পাট চাষ করে তাহলে ধান উৎপাদন করতে পারবে না, আবার যদি ধান উৎপাদন করে তবে সে পাট উৎপাদন করতে পারবে না। তবে সে যদি চিন্তা করে যে আমি কিছু অংশে ধান এবং কিছু অংশে পাট চাষ করবে, তাহলে এই ক্ষেত্রে এই অংশের যে পাট আছে, এই পাটের উৎপাদন সে আর করতে পারবে না। এই অংশে ধান চাষ হবে আর এই অংশে পাট চাষ হবে। আবার এইভাবে সে ধানের উৎপাদন আরো বাড়াতে পারে, এবং সেই ক্ষেত্রে ধানের উৎপাদন বাড়বে, পাটের উৎপাদন কমে যাবে। এইভাবে অতিরিক্ত পরিমাণ ধান উৎপাদন করতে গিয়ে তাকে পাট উৎপাদন ছাড়তে হচ্ছে। এই ছেড়ে দেওয়া পরিমাণই হচ্ছে সুযোগ ব্যয়। উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যা কোনো দেশের বা কোনো ব্যক্তির সীমাবদ্ধ সম্পদ দিয়ে কোনো দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা সম্ভব তা নির্দেশ করে। এ রেখা প্রযুক্তিগত জ্ঞান প্রদত্ত অবস্থায় সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমন্বয়সমূহ উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে অর্থনীতিতে নির্বাচন সমস্যার সমাধান করা যায়। অর্থাৎ এখানে এই রেখাটিতে বলা হচ্ছে যে দেশের যে পরিমাণ সম্পদ আছে বা কোনো ব্যক্তির যে পরিমাণ সম্পদ আছে, সকল সম্পদকে উৎপাদনের ক্ষেত্রে নিয়োগ করে কোনো দ্রব্য উৎপাদন করতে হয়। অর্থাৎ এই রেখার প্রতিটা বিন্দু সম্পদের পূর্ণ নিয়োগ নির্দেশ করে এবং সর্বোচ্চ পরিমাণ উৎপাদন নির্দেশ করে। রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যাক।
চিত্র অনুযায়ী উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এডি। আমরা কি দেখতে পাচ্ছি? এডি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই চিত্রের এটাকে বলা হচ্ছে লম্ব বা উলম্ব অক্ষ, যে অক্ষে ধান দেখানো হয়েছে, আর এটাকে বলা হচ্ছে ভূমি অক্ষ, যেটাকে গম দেখানো হয়েছে। এডি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যত বিন্দু আছে, অসংখ্য বিন্দু যোগ করেই এই এডি রেখা পাওয়া যায়। এই এডি রেখার প্রত্যেকটি বিন্দু সম্পদের পূর্ণ নিয়োগ এবং সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে। প্রযুক্তিগত জ্ঞান প্রদত্ত অবস্থায় প্রদত্ত সম্পদ বা প্রাপ্ত সম্পদ পূর্ণ নিয়োগ করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায়, তা এই রেখার প্রত্যেকটি বিন্দু সেটা নির্দেশ করে। চিত্র অনুযায়ী যদি সকল সম্পদ নিয়োগ করা হয়, তাহলে ও এ পরিমাণ ধান উৎপাদন পাওয়া সম্ভব। আবার যদি সকল সম্পদ গম উৎপাদনে নিয়োগ করা হয়, তাহলে ও ডি পরিমাণ গম উৎপাদন সম্ভব। একইভাবে যদি বি বিন্দুতে উৎপাদন সংমিশ্রণ নির্ধারণ করে, তাহলে সে ধান উৎপাদন করতে পারবে ও y1 এবং x উৎপাদন করতে পারবে ও x1। এখানে দেখা যায় যে গমের উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে ধানের উৎপাদন এ বিন্দু থেকে y1 এ চলে এসছে, অর্থাৎ ধানের উৎপাদন এখানে কমে গেছে। আবার যদি সি বিন্দুতে উৎপাদন সংমিশ্রণ নির্ধারণ করে, তবে সেক্ষেত্রে ধানের উৎপাদন আরো কমে ও y2 হয়, আর গমের উৎপাদন বৃদ্ধি পেয়ে ও x2 হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে আগের থেকে ধানের উৎপাদন y1 y2 পরিমাণ কমেছে এবং গমের উৎপাদন x1 x2 পরিমাণ বেড়ে গেছে। চিত্রের আরো দুটো বিন্দু আছে, F এবং E। এই E বিন্দুটা উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে অবস্থিত। এইখানে যদি উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা হয়, অর্থাৎ E বিন্দু যদি উৎপাদন সংমিশ্রণ হয়, তাহলে মোট উৎপাদনের পরিমাণ কমে যাবে। কারণ এই রেখার বৈশিষ্ট্যই হচ্ছে যে সকল সম্পদের পরিমাণ নিয়োগ করে উৎপাদন করতে হবে। এবং এই ক্ষেত্রে ই বিন্দুতে যদি সকল সম্পদ নিয়োগ করা হয়, তাহলে উৎপাদন আগের তুলনায় কম হয়ে যায়। অর্থাৎ ই বিন্দু থেকে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থিত এ বি সি ডি যে কোনো বিন্দুতে একই পরিমাণ সম্পদ নিয়োগ করে অধিক পরিমাণে উৎপাদন লাভ করা যায়। ধরে নেওয়া যাক বি বিন্দুর কথা। ই বিন্দুতে উৎপাদন না করে যদি বি বিন্দুতে উৎপাদন করে, তাহলে এখান থেকে যে পরিমাণ, এখানে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই, এখান থেকে ও y1 পরিমাণ ধানের উৎপাদন বেড়ে যায়। অনুরূপভাবে এই জায়গা থেকে ও x1 পরিমাণ গমের উৎপাদন বেড়ে যায়। তাহলে কোনো যুক্তিশীল উৎপাদনকারী এই বিন্দুতে উৎপাদন নির্ধারণ করবে না। এখন যদি এই বিন্দুতে উৎপাদন সংমিশ্রণ নির্ধারণ করে, তাহলে সম্পদের অদক্ষ ব্যবহার হবে এবং অর্থনীতিতে বেকারত্ব বিরাজ করবে। আবার এই বিন্দুতে উৎপাদন করতে পারা যাবে না, কারণ হচ্ছে এ বি সি ডি এই যে উৎপাদন সম্ভাবনা রেখা আছে, এডি উৎপাদন সম্ভাবনা রেখা, এই বিন্দুটা এই চারটা বিন্দুর উপরে অবস্থান করছে, অর্থাৎ এডি রেখার বাইরে অবস্থান করছে। এডি রেখার বাইরে যে বিন্দুটি অবস্থান করে, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যে বিন্দুটি আছে, এই বিন্দুটিতে আমরা পৌঁছাইতে পারবো না, বা কোনো উৎপাদনকারী এখানে উৎপাদন করতে পারবে না। এর একমাত্র কারণ হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা। যেহেতু সকল সম্পদ নিয়োগ করে উৎপাদন সম্ভাবনা রেখায় উৎপাদন করা হয়, তাই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কখনোই উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। এই অঞ্চলটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল।
অর্থাৎ সম্পদের সীমাবদ্ধতার কারণে এই জায়গাতে উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। এখন প্রয়োজনীয়তার ভিত্তিতে উৎপাদককে নির্বাচন করতে হবে সে কোন বিন্দুতে উৎপাদন করবে। যেমন যদি গমের প্রয়োজন বেশি হয় তবে সে সি বিন্দুতে উৎপাদন করবে, আর যদি বি বিন্দুতে উৎপাদন নির্ধারণ করে তবে সেই ক্ষেত্রে গমের উৎপাদন x1 এবং ধানের উৎপাদন y1 হয়। আর সি বিন্দুতে ধানের উৎপাদন y2 এবং গমের উৎপাদন x2। এখন এ বি সি ডি এই বিন্দুগুলো যুক্ত করে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা পেতে পারি। সুযোগ ব্যয়। সমাজের প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন দ্রব্য সেবা উৎপাদন করা যায়, অর্থাৎ সমাজের প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন দ্রব্য সেবা উৎপাদিত হয়। সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে মানুষ তার পছন্দের সবকিছু উৎপাদন করতে পারে না। সম্পদের বিকল্প ব্যবহার যোগ্যতার কারণে ব্যবহারযোগ্যতার কারণে একটি সম্পদ দ্বারা দুই বা ততোধিক দ্রব্য সেবা উৎপাদন করা যায়। যেমন একটি জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা যায়, কিন্তু উক্ত জমিতে যে কোনো একটি ফসল উৎপাদন করলে অন্য আরেকটি ফসলের উৎপাদন করা যায় না। ফলে একটি দ্রব্য উৎপাদনের জন্য অন্য দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হয়। এই ছেড়ে দেওয়া উৎপাদনের পরিমাণই হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ একটি নির্দিষ্ট জমিতে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করা যায়, অর্থাৎ একটি নির্দিষ্ট জমিতে যদি আমরা ধান উৎপাদন করি তাহলে পাট বা গম অন্য যে কোনো দ্রব্য উৎপাদন করতে চাইলেও করা সম্ভব নয়, কারণ একই সাথে পুরো জমিতে বা সমস্ত জমিতে দুই রকম ফসল চাষ করা যায় না। সেজন্য বলা হয় যে যে একটি দ্রব্যের উৎপাদন করতে গেলে আরেকটা দ্রব্যের ফসলের উৎপাদন ছেড়ে দিতে হয়। এই ছেড়ে দেওয়া উৎপাদনের পরিমাণই হচ্ছে সুযোগ ব্যয়। এই চিত্রের ভূমি অক্ষে গম, উল্লম্ব অক্ষে ধান দেখানো হয়েছে। এডি উৎপাদন সম্ভাবনা রেখা। এ বি সি ডি যে কোনো বিন্দুতে উৎপাদন সংমিশ্রণ নির্ধারণ করা যায়। উৎপাদক যে কোনো বিন্দুতেই উৎপাদন সংমিশ্রণ নির্ধারণ করতে পারবেন। এখন যদি শুধু ধান উৎপাদন করতে চাই তাহলে সেক্ষেত্রে ও এ পরিমাণ ধান উৎপাদন করা সম্ভব। আর যদি কিছু ধান এবং কিছু গম উৎপাদন করতে চাই সেক্ষেত্রে বি বিন্দুতে সংমিশ্রণ নির্ধারণ করবে এবং ও y1 পরিমাণ ধান এবং ও x2 পরিমাণ গম উৎপাদিত হবে। এই ক্ষেত্রে তাকে ধানের উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে এ y1 পরিমাণ এবং গমের উৎপাদন ও x1 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই ও x1 পরিমাণ গমের উৎপাদন বৃদ্ধির জন্য তাকে y1 এ পরিমাণ ধানের উৎপাদন ছেড়ে দিতে হয়েছে। আবার বি বিন্দুতে উৎপাদন সংমিশ্রণ নির্ধারণ না করে যদি সি বিন্দুতে উৎপাদন সংমিশ্রণ নির্ধারণ করে তাহলে ধানের উৎপাদন y1 থেকে কমে y2 হয় আর গমের উৎপাদন x1 থেকে বেড়ে x2 হয়। এক্ষেত্রে ধানের উৎপাদন ছেড়ে দিতে হয়েছে গমের উৎপাদন বৃদ্ধির জন্য। x1 x2 পরিমাণ গমের উৎপাদন বৃদ্ধির জন্য ধানের উৎপাদন ছেড়ে দিতে হয়েছে y1 y2। এই x1 এবং x2 গমের সুযোগ ব্যয় হচ্ছে y1 y2 পরিমাণ ধান। বিকল্পভাবে বলা যায় y1 y2 পরিমাণ ধানের সুযোগ ব্যয় হচ্ছে x1 x2 পরিমাণ গম। চিত্রে এই চিহ্নটাকে বলা হয় ডেল। এখানে ডেল ওয়াই দ্বারা বোঝাচ্ছে ওয়াই দ্রব্যের পরিবর্তনের পরিমাণ। এখানে ডেল ওয়াই হচ্ছে y1 y2, অর্থাৎ যে পরিমাণ ধান উৎপাদন ছেড়ে দিতে হয়েছে সেটাই হচ্ছে ডেল ওয়াই।
আর ডেল এক্স হচ্ছে এক্স দ্রব্যের বা গমের উৎপাদনের পরিবর্তনের পরিমাণ। এখানে যে পরিমাণ গম উৎপাদন বৃদ্ধি পেয়েছে x1 x2 সেটাই হচ্ছে ডেল এক্স। অর্থাৎ বলা যায় ডেল এক্স এর সূচক বাই হচ্ছে ডেল ওয়াই আর ডেল ওয়াই এর সূচক বাই হচ্ছে ডেল এক্স। এখন উৎপাদক এ বি সি ডি যে কোনো বিন্দুতে যদি উৎপাদন করতে চাই তাহলে তার সূচক ব্যয় এভাবে নির্ধারিত হবে। অর্থাৎ এ বিন্দুতে যদি ধান উৎপাদন করে তাহলে ওডি পরিমাণ গম উৎপাদন ছাড়তে হচ্ছে, আর যদি বি বিন্দুতে উৎপাদন নির্ধারণ করে তাহলে ও এ পরিমাণ ধানের উৎপাদন ছাড়তে হচ্ছে। ওডি পরিমাণ গম উৎপাদনের সূচক ব্যয় হচ্ছে ও এ পরিমাণ ধান, আর ও এ পরিমাণ ধানের সূচক ব্যয় হচ্ছে ওডি পরিমাণ গম। এভাবে আমরা রেখার মাধ্যমে সূচক ব্যয় ব্যাখ্যা করতে পারি। এখানে বলা হয়েছে যে বি বিন্দুতে উৎপাদন নির্ধারণ না করে যদি সি বিন্দুতে উৎপাদন নির্ধারণ করে তাহলে তার সূচক ব্যয় কত? হ্যাঁ, বলতে পারবে? অবশ্যই পারবে। কারণ সি বিন্দুতে যদি উৎপাদন নির্ধারণ করে তাহলে তাকে y1 y2 পরিমাণ ছেড়ে দিতে হয়েছে ধান উৎপাদন, এবং সেক্ষেত্রে গমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে x1 x2 পরিমাণ। এই ডেল এক্স বা x1 x2 পরিমাণ গমের সূচক ব্যয় মূলত y1 y2 পরিমাণ ধান, আর এই ডেল ওয়াই বা y1 y2 পরিমাণ ধানের সূচক ব্যয় হচ্ছে ডেল এক্স পরিমাণ গম। এইভাবেই একটি বিন্দুতে যদি যেকোনো একটি বিন্দুতে যদি উৎপাদন সংমিশ্রণ নির্ধারণ করে তাহলে অপর দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে। এই ছেড়ে দেওয়া দ্রব্যের পরিমাণই হচ্ছে সূচক ব্যয়। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা ব্যবহার করে সূচক ব্যয় ধারণাটি ব্যাখ্যা করতে পারি। সূচক ব্যয়কে তিন ভাগে ভাগ করা যায়: ক্রমবর্ধমান সূচক ব্যয়, ক্রমহ্রাসমান সূচক ব্যয়, স্থির সূচক ব্যয়। সংজ্ঞা: ক্রমবর্ধমান সূচক ব্যয় কোন একটি পণ্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে এক একক করে বৃদ্ধির জন্য অপর একটি পণ্যের উৎপাদনের সূচক যদি ক্রমশ বেশি হারে ছাড়তে হয় তবে তাকে ক্রমবর্ধমান সূচক ব্যয় বলে। অর্থাৎ একটি দ্রব্য ক্রমশ উৎপাদন বাড়াতে গেলে অপর একটি দ্রব্যের যে ছাড়তে হয় যে পরিমাণ, সেই পরিমাণ ছাড়া যদি নির্দিষ্ট না থাকে, অর্থাৎ এক ক্রমান্বয়ে যদি বেশি হারে বাড়ে এই সুযোগ ছাড়ার পরিমাণটা, তাহলে সেটাই হবে ক্রমবর্ধমান সূচক ব্যয়। আমি আবার বলি যে একটি দ্রব্যের একটি নির্দিষ্ট হারে উৎপাদন বৃদ্ধির জন্য অপর একটি দ্রব্যের যে পরিমাণ ছাড়তে হয় তা যদি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, ক্রমশ বেশি হয় বা বেশি হারে ছাড়তে হয়, তবে সেটাই হবে ক্রমবর্ধমান সূচক ব্যয়। একইভাবে ক্রমহ্রাসমান সূচক ব্যয়কে আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট হারে কোন একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য অপর একটি দ্রব্যের বা পণ্যের উৎপাদনের সুযোগ যদি ক্রমশ হ্রাস হারে ছাড়তে হয়, অর্থাৎ আগে যে পরিমাণ ছেড়েছি পরবর্তীতে আরেকটু কম হারে এইভাবে যদি ক্রমান্বয়ে কম হারে ছাড়া হয় বা ছাড়তে হয় তাহলে তাকে ক্রমহ্রাসমান সূচক ব্যয় বলে। স্থির সূচক ব্যয় একটি পণ্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে বৃদ্ধির ক্ষেত্রে অপর একটি পণ্যের উৎপাদনের সুযোগ যদি স্থির বা একটি নির্দিষ্ট হারে ছাড়তে হয়, অর্থাৎ বেশি হারেও না কম হারেও না, একটি নির্দিষ্ট হারে যদি ছাড়তে হয় তাহলে তাকে স্থির সূচক ব্যয় বলে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ক্লাসে তোমরা কি শিখলে সে বিষয়ে আমি একটু মূল্যায়ন করতে চাই। আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন এখানে দিয়েছি, দেখি তোমরা উত্তর করতে পারো কিনা।
এক, অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে? আমরা জানি অভাব অসীম, সম্পদ সীমাবদ্ধ। সুতরাং অর্থনীতির ভাষায় এই অভাব অসীম এবং সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা। ২, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়া দ্রব্যের পরিমাণই হলো একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়া দ্রব্যের পরিমাণই হলো হ্যাঁ সুযোগ ব্যয়। অর্থাৎ যেটুকু আমরা ছেড়ে দিই একটি দ্রব্য পাওয়ার জন্য অপর একটি দ্রব্যের, সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। অন্যভাবে একটি উদাহরণের সাথে বলা যায় যে ধরো তোমাদের কলেজে পরীক্ষা হচ্ছে, আবার বাসায় একটি বিবাহ অনুষ্ঠান আছে। সেই ক্ষেত্রে যদি তোমরা বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করো, পরীক্ষা দিতে পারবে না। আবার যদি পরীক্ষা দিতে হয় তাহলে বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। আবার যদি তুমি পরীক্ষায় অংশগ্রহণ করো তাহলে বিবাহের কিছু অনুষ্ঠানে কিছু অংশ তোমাকে ছাড়তেই হবে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমার ওই অনুষ্ঠানের ক্ষেত্রে যেটুকু তুমি ছাড়লে এইটুকুই আসলে সুযোগ ব্যয়। কোন একটি পণ্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে একে করে বৃদ্ধির জন্য অপর একটি পণ্যের উৎপাদনের সুযোগ যদি ৩, কোন একটি পণ্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে এক একক করে বৃদ্ধির জন্য অপর একটি পণ্যের উৎপাদনের সুযোগ যদি স্থির বা একটি নির্দিষ্ট হারে ছাড়তে হয় তবে তাকে কি বলে? আমরা সুযোগ ব্যয় তিনটা ভাগ করেছি। একটা হলো ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, একটি হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, আর একটা হলো স্থির সুযোগ ব্যয়। আমরা জেনেছি যে যদি এক একক বৃদ্ধির জন্য ছেড়ে দেওয়া দ্রব্যের হার ক্রমশ বাড়তে থাকে সেটাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে। আর যদি আহ, স্থির না হয়ে যদি ক্রমশ হ্রাস হারে ছাড়তে হয় তাহলে সেটাকে বলা হয় ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। আর যদি স্থির বা নির্দিষ্ট হারে ছাড়তে হয় তবে তাকে কি বলে? তাকে বলে স্থির সুযোগ ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে বসে এই প্রশ্নগুলো চর্চা করবে। ১, অসীম অভাব বলতে কি বোঝায়? ২, নির্বাচন সমস্যা কি? ৩, সুযোগ ব্যয় বলতে কি বোঝায়? ৪, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে সুযোগ ব্যয় ধারণা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, বই সামনে নিয়ে বসতে হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।